চিন্তার মধ্যে দিয়ে, এক তাত্ত্বিক নীতির মধ্যে দিয়ে সে স্টেজ থেকে মাটিতে নেমে এসেছিলেন। যাত্রাটা খুব সহজ ছিল না, আমি এক ক্লাসে উঠে যেতে পারি, কিন্তু উনি এইখান থেকে নেমে এসেছিলেন। তো আমি আজকে তাকে নিয়ে বলার সময় আমি চাই না বলবো একটা ঠিক তার বিপরীতমুখী একটা কাজ করি। তাই আমি চাইবো আমি মাটিতে দাঁড়িয়েই বলি, এবং আমরা অনেক বেশি সংখ্যায় নেই, তাই আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু কাছাকাছি চলে আসুন। আর আমিও গলায় খুব একটা খাটো নয়, উচ্চতায় খাটো হতে পারি, আপনারা শুনতে পাবেন, তাই আমি একটু কাছাকাছি চলে আসি। বিষয়টা কোনো মজাদার বিষয় নয়, বা ওপরে নয় নিচে নয়, জোড়াজুড়ি তর্কের বিষয় নয়। এটার জন্যই বাদল সরকার, এটার জন্যই তার একটা লম্বা জীবনের চলন। এই চলনটা যখন শুরু করেছিলেন তখন কিন্তু এই উঁচু মঞ্চে যথেষ্ট পরিচিত তিনি ব্যক্তি, মানে সেটা সারা ভারতবর্ষের মানুষের কাছে। সেইখান থেকে একটা ঝটকা, একটা মানুষ যখন নিচে নেমে আসছেন, একটা শব্দের জন্য নয়, একটা শুধুমাত্র চমকের জন্য নয়, সেই চমকটার পিছনে একটা দীর্ঘ রাস্তা আছে, এবং সেই রাস্তাটা আবার ক্ষণিকের জন্য নয়। তিনি ভেবেছিলেন সে ভাবনাটা কি, কেন, কী জন্যে, সেগুলো নিয়েই আজকে আমরা দু চার কথা বলবো। পেছনে একটা মস্ত আমি দেখছি একটা হাতে আঁকা, তাতে রং পেন্সিলের ব্যবহার আছে, কালারের, তাছাড়া আছে অ্যাপ্লিকেট, অনেকগুলো খণ্ড খণ্ড চিত্র, যেগুলোকে আমরা ভাঙাচোরাভাবে বলি যে কোলাজ করা। বাদল সরকার নিজে কোলাজ করতেন, কিন্তু তার নাটক যখন তৃতীয় ধারার নাটক নিয়ে উনি কাজ করা শুরু করলেন, সেই নাটকগুলো হয়ে গেল একটা সময়ের কোলাজ, অনেকগুলো ঘটনা। সেই ঘটনায় আমি, আপনি আর একটা বিশেষ নামে পরিচিত রইলাম না, মানে যেরকম হয় নাটকে আমি কোয়েল কিংবা শতাব্দী কিংবা এবং ইন্দ্রজিৎ, এই নামগুলো আর থাকলো না। সেই নামের যে দেওয়ালে আমরা ভেঙে যাই, তার থেকেও বড়োভাবে আসলে আমরা ভেঙে যাই অনেক রকম বিচ্ছিন্নতার মধ্যে দিয়ে, ধর্মের মধ্যে দিয়ে, জাতপাতের মধ্যে দিয়ে, লিঙ্গগত বৈচিত্র্যের মধ্যে দিয়ে, এবং অর্থনৈতিক বিভাজন তো আছেই। এই এতগুলো বিভাজনের শর্ত আমাদের উপর আরোপ থাকে, সেই আরোপগুলোই আসলে ছোট ছোট কোলাজ একটা সময়কে ধরে রাখে। ঠিক যেমন খবরের কাগজ, খবরের কাগজে আমরা দেখতে পাই আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিকতা সবগুলো একটা খবরের কাগজে 1 থেকে 10-এর মধ্যে থেকে যায়, কীরকম ঘেঁষাঘেঁষি করে। একই সাথে দেখা যাচ্ছে কারোর বড় উদযাপন হচ্ছে, একটা বড় উদযাপন, যেমন ধরুন আমাদের এখানে হঠাৎ করে কোনো খেলা হচ্ছে, IPL চলছে, শহর গ্রাম ভেদাভেদ করে পয়সার খেলা চলছে, মানুষ চলে আসছে। ঠিক আবার উল্টো দিকে একটা কমিউনাল রাইট চলছে, একটা ছোট জেলা, যে জেলাকে আমরা চিনি শুধুমাত্র ধর্মে মুসলমান মানুষেরা সেখানে বাস করেন। খবরের কাগজ এতগুলো ঘটনার সাক্ষী থাকে, একটা দিনের সাক্ষী থাকে, কিন্তু সেই সাক্ষীগুলো জমা হতে থাকে, আমরা সেইগুলোকে খুঁজে নিয়ে আসি। এই যে সময়, এত রকম ভেদাভেদ, এত রকম বিচ্ছিন্নতা, এটা কি শুধুই কি এখনকার ফসল, এই সময়ের ফসল, নাকি তার কোনো অতীত আছে? এই অতীতকে খুঁজে দেখা, অতীতকে খুঁজে বার করা, অর্থাৎ ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যদি আমাদের সাহিত্যকে খুঁজে না দেখি, তাহলে হয়তো আমরা যে রাজনীতির চর্চা করব সেটা একটা তাৎক্ষণিকতায় আটকা পড়ে থাকবে, সেটার একটা বড় পরিধি পাওয়া যাবে না। তার জন্যই হয়তো বাদল সরকার সাহিত্যের মধ্যে নিয়ে এলেন ইতিহাসের বিশ্লেষণ, ইতিহাসকে খোঁজা, ইতিহাসকে খুঁজে দেখানোর চেষ্টা করা, এবং আমরা যারা নাটক পড়ব কিংবা নাটক দেখতে যাব তাদেরকে বলা শুধুমাত্র বিনোদন নয়, একটা নাটক, একটা সময়, একটা জীবন অনেক কিছুকে তুলে ধরছে, সেগুলোকে ভাবুন। ভাবতে ভাবতে আপনি বার করুন যে এই সময়টা আমরা এই জাঁতাকলের মধ্যে কেন আটকে, আমরা কেন চাইবো এই জাঁতাকলের মধ্যে থাকতে। আমরা স্বাধীনতা চাই, আমরা সমতা চাই, আমরা চাই বিচ্ছিন্নতাহীন একটা সমাজ ব্যবস্থা, মর্যাদার প্রসঙ্গ চাই,
এই এতগুলো বিষয়কে যদি আমরা দিক নির্দেশ দিতে চাই, যে নাটকের মধ্যে দিয়ে, যে সাহিত্যের মধ্যে দিয়ে, আমাদের ইতিহাসকে দেখতে হবে। কেন আমাদের আজকে এই পরিণতি? বাদল সরকার খোঁজ করেছিলেন। বাদল সরকারের একটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ঘরে বলি চৌকাঠ, যে আর এই পিঠে একটা আর চৌকাঠের অপর পিঠে আরেকটা, কিন্তু দু রকম রাস্তা। ঠিক সেই রকম একটা মঞ্চ, একটা চৌকাঠ আর তার নিচে 1963 সাল বাদল সরকার চাকরি করছেন, লেখাপড়া করছেন, লেখাপড়া যথেষ্ট ভালো। তিনি চাইছেন এমন কিছু করতে যেটা তাকে তার অস্থিরতা কমাতে পারে। তার চারপাশে যা দেখছেন, যা শুনছেন, কি করবেন উনি জানেন না। একটা সময় তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, যেটাকে আমরা বলি, যে সময়টাকে আমরা বলি অবিভক্ত কমিউনিস্ট পার্টি। তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, এবং সজ্ঞানে বেরিয়ে এসেছিলেন। ওনাকে এক্সপেল করা হয়েছিল, তিনি আবেদন নিবেদনের মধ্যে দিয়ে ফিরে যাননি, সেটা আরেকটা চ্যাপ্টার। আমরা আবার চলে আসি, কিন্তু ওই যে গোপনে তার বয়ে গেছে, তার সমাজ বদল, সমতা, স্বাধীনতা, মর্যাদা প্রসঙ্গকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি সাহিত্যের মধ্যে দিয়ে নাটককে দেখতে চান। এখানে বিষয় তিনি মনে করছেন না ওপর থেকে নিচে নেমে এলাম এবং একটা অদ্ভুত ফর্ম তৈরি হলো, যেটাকে আমরা বাংলায় বলছি আঙ্গিক, অসাধারণ আঙ্গিক। আমরা চমকিত হব যে লোকটা ওপরে নেই, এখানে নেমে আছে, ওখান থেকে চলে আসছে, ওখান থেকে আওয়াজ দিচ্ছে, ওখান থেকে সংলাপ ছুড়ে দিচ্ছে। এটা নাটক নয়, এটা চমক। এই চমক তিনি চাননি। তিনি এসেছিলেন যে সেই কথাগুলো বলতে, যে কথাগুলো কেন তার একটা সম্পূর্ণ দিক নির্দেশ থাকবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যে কথাটা, সেই কথাটাকে এই মাটিতে নেমে এলে, আপনার কাছাকাছি চলে গেলে, সেটা অনেক স্পষ্ট, অনেক জোরের সাথে, ভালোভাবে আমরা দুজনের মধ্যে আলোচনায় নিয়ে আসতে পারবো। আমরা একে অপরকে বোঝাতে পারবো আমাদের কথা। আপনিও অবুঝ থাকবেন না, আমিও অবুঝ থাকবো না। আমি শিখবো আপনার থেকে, আপনিও আমার থেকে শিখবেন। অর্থাৎ এই যে দুটো মাধ্যমকে সচল রাখা। আমরা যারা বিজ্ঞানের ছাত্র, আমরা জানি যে হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হয়, একটা উভমুখী বিক্রিয়া। আবার ঠিক উল্টো দিকে জলকে যদি আমরা ভেঙে দিই, ঠিক একইভাবে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো। আমাদের সমাজ ঠিক একই গতিতে, একই ধারাবাহিকতায় বয়ে যায়। অর্থাৎ উভয়মুখী যদি আমাদের এই চলাচল না থাকে, তাহলে দেখা যাবে এই দলটা ক্রমশ আলোতে আর এই দলটা ক্রমশ অন্ধকারে। যে অন্ধকার কখনো তাকে ভাবাচ্ছে না যে এই নাটকের আমিও তো পার্ট, আমিও তো আজকে ইমার্জেন্সির মধ্যে আছি, আমিও তো সন্ধ্যেবেলা রাস্তায় বেরোলে আমি জানি না আমি ঘরে ফিরতে পারবো কিনা। সময়টা ইমার্জেন্সি। মনে রাখবেন, সাধারণ মানুষ কলকাতা শহর যারা সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি করতে বেরোন, মহিলারাও বেরোন, পুরুষেরাও বেরোন, হঠাৎ সন্ধ্যেবেলার রাস্তা অন্ধকার হয়ে যায়, বাড়ি ফিরতে পারেন না। কেন ফিরতে পারেন না? এটা কিন্তু একদিন দুদিনে ফিরে আসবেন, কোনো একটা হঠাৎ একটা চমক, সেটা কিন্তু নয়। আসলে সে সময়টা দোষ ছিল এরকমই, যে কোনো সময় রাষ্ট্র অন্ধকার করে দিয়ে ওই মানুষগুলোকে লোপাট করে দিতে পারত, যারা কোনোদিনও ফিরে আসবেন না। আমরা এই সময়ের মধ্যে থাকতাম, কিন্তু এই সময়েও কিন্তু নাটক হতো, এই মঞ্চে হতো, যেখানে আমরা যারা নাটক দেখি তারা পুরো অন্ধকারে থাকতাম, আর যারা আমরা নাটক করি তারা সম্পূর্ণ আলোতে থাকতাম। আমরা সময়টাকে ধরতে পারতাম না, আমরা দুজনের মধ্যে কথা বলতাম না, আমরা চুপ থেকে আর তারা সবাক থেকে আমরা বেরিয়ে যেতাম। আর যারা আমরা আসতাম নাটক দেখতে, তাদের জন্য একটা মোটা পয়সা ধার্য করা থাকতো। আগেই শর্ত চাপানো আছে, নাটক দেখতে গেলে একটা পকেটে বাড়তি রেস্তো লাগবে, যে রেস্তোটা আপনার খাওয়া পড়া থাকা চলার পরে যে বাড়তি, সেইটার জন্য। অর্থাৎ আপনার এসেনশিয়ালিটিকে কাভার করছে না, আপনার চিন্তাকে, আপনার মগজকে সামলানোটা প্রথম প্রায়োরিটির মধ্যে আসছে না। ভেঙে দিতে চাইলে প্রত্যেকে নাটক দেখতে আসবে, পয়সার দরকার, আমরা আবেদন জানাবো, দিলে ভালো, না দিলে আরও ভালো। কিন্তু মর্যাদার বিষয়, সমতার বিষয়, স্বাধীনতার বিষয় প্রত্যেকেই দেখতে পাবেন, প্রত্যেকেই শুনতে পাবেন, প্রত্যেকেই মতামত রাখতে পারবেন। এইটা ছিল একটা কাঠামো। 1963 সাল 8-4-5টা সাধারণ মানুষের মতো তিনি একটা নাটক লিখলেন। কি করবেন, কিভাবে করবেন উনি জানেন না, দিশেহারা।
একটা নাটকটাকে উনি বলছেন যে এটা আমার ব্যক্তিগত জীবন। কি অদ্ভুত, একটা মধ্যবিত্ত একটা যুবক যারা কলেজে পড়ে, তারা আড্ডা মারে, সে আড্ডাতে দেখা যাচ্ছে তারা খেলা নিয়ে কথা বলছেন, তারা বিজ্ঞান নিয়ে কথা বলছেন, তারা পরীক্ষা নিয়ে কথা বলছেন, তারা রেজাল্ট নিয়ে কথা বলছেন, তারা চাকরি নিয়ে কথা বলছেন, বাবার রিটায়ারমেন্ট নিয়ে কথা বলছেন। কিন্তু তারা জানছেন না এই ইউনিভার্সিটি চত্বর থেকে বেরিয়ে গেলে একটা বড় সমাজের বুকে যখন তারা পড়বেন, তারা কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন। আর সেটাই দেখাতে চাইলেন তিনি। তার কাছে কোনো সূত্র নেই, তিনি নিজেও যেন সেই গাধার পালের মতো তিনিও সেই গাধা হয়ে ছুটছেন। দেখতে পেলেন যে এই ছাত্রগুলো তারা কি অস্থিরতা মগ্ন, কিসের সম্পর্ক, যে সম্পর্কেতে দেখা যাচ্ছে যে নারীকে আমি বিবাহ করছি, তার সাথে আমার কোনো সমতার সম্পর্ক তৈরি হচ্ছে না। আমি তাকে সম্পর্ক শুরু থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র তাকে দেখে আসছি সে অন্য একটি লিঙ্গ পরিচিতি নিয়ে থাকেন এবং আমি একটি ভিন্ন লিঙ্গ পরিচয়ে থাকি। আমার লিঙ্গ পরিচয় আমাদের আলাদা আলাদা কিছু কাজ ঠিক করে দিচ্ছে। আমি বাইরের জগৎ সামলাবো, সে ঘরের জগৎ সামলাবে। এটা ছিল মধ্যবিত্ত মানুষের গল্প, তার নিজের গল্প, তার জীবনের গল্প। সময়টা এমনই ছিল যে সময় শম্ভুমিত্র পর্যন্ত চাইছিলেন যে সময়টাকে ধরতে পারে এরকম একটা গল্পের প্রয়োজন, এরকম একটা নাটকের প্রয়োজন, যে নাটক মানুষ দেখবে, যে মানুষ শুনবে এবং নিজের সময়টাকে উপলব্ধি করবে। তার জন্যই হয়তো মঞ্চে থাকাকালীন তিনি সাগিনা মাহাতোকে বেছে নিলেন। সাগিনা মাহাতো তার নিজের কিন্তু লেখা নয়, লেখা গৌর কিশোর ঘোষ। আমরা কিন্তু গৌর কিশোর ঘোষকে চিনি, তিনি আনন্দবাজার পত্রিকার একজন সম্পাদক ছিলেন এবং তাকে আমরা কম বেশি দক্ষিণপন্থী হিসেবে চিহ্নিত করে থাকি। যখন আমাদের জরুরি অবস্থা জারি হয়েছিল আপনারা জানেন, সংবাদপত্রের ওপরে ভীষণভাবে নিষেধাজ্ঞা এসেছিল। যে নিষেধাজ্ঞা বলেছিল এই খবর ছাপা যাবে, এই ছাপা যাবে না, অর্থাৎ সেন্সরশিপ। সেই সেন্সরশিপ যে জারি আছে সেটা যারা খবরের কাগজ পড়েন তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কিছু সাইন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়েছিল। রাষ্ট্র সবসময় চায় মানুষকে বিচ্ছিন্ন করতে এবং বল প্রয়োগ করে বিচ্ছিন্ন করতে এবং ভয় দেখাতে। ঠিক তার উল্টো দিকেই মানুষও ঠিক নতুন নতুন রাস্তা আবিষ্কার করে। সেটাও ছিল সেই সাইন ল্যাঙ্গুয়েজ, যেখানে ডট 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 করা থাকতো, অর্থাৎ এই খবরটা ছাপা গেল না। কিংবা বিদেশি কোনো খবরের কাগজে ডাইরেক্ট কোটেশনে ছাপা হতো, আমরা ছাপিনি, বিদেশি কাগজ বিবিসি কিংবা অন্য কোনো তারা ছেপেছেন, এই দেখো মানুষ জানছেন। আসলে মানুষকে জানাতে দিতে চায়নি সেই সময়। সেই সময় যে নাটকটি করলেন সাগিনা মাহাতো। সাগিনা মাহাতো একটি অদ্ভুত গল্প, ছোটনাগপুর মালভূমির গল্প। সেই গল্পে দেখা যাচ্ছে যে সাগিনা মাহাতো এমন একজন শ্রমিক যে অসাধারণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, যে লেখাপড়া জানেন না, কিন্তু ট্রেড ইউনিয়ন, কমিউনিস্ট ট্রেড ইউনিয়ন তারা সেই মানুষটিকে কিন্তু বুঝতে পেরেছিলেন তার অসামান্য ক্ষমতা, এবং গল্পের মধ্যে দিয়ে তিনি দেখালেন যে কি অসামান্যভাবে তিনি যখন সংগঠিত করলেন, যেখানে কন্ট্রাডিকশান, অর্থাৎ কারখানার মালিক এবং শ্রমিকদের কন্ট্রাডিকশানকে তিনি শ্রমিকদের পক্ষে নিয়ে এলেন। ঠিক সেই সময় তাকে সেই জায়গা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো শহরের বুকে, জায়গাটা ভ্যাকিউম হয়ে গেল। কিন্তু যে মেয়েটি লেখাপড়া জানে না, তার যে বান্ধবী ছিলেন, তিনি কিন্তু বুঝে গেলেন ওই যে দিকু, ইতিহাস খুঁজতে হবে। অর্থাৎ বাঙালি বাবুরা লেখাপড়া শিখলে আমার দেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা মনে করে থাকেন আমরা আদিবাসী, অর্থাৎ আদিবাসী সমাজ, তারা পিছিয়ে পড়া, তারা শুধু গায়ে গতরে খাটবেন এবং তারা হুকুম তামিল করবেন এবং তারা রয়্যাল যে তার প্রমাণ দেবেন, এবং তারপরে যখন তাদেরকে দিয়ে সব কাজ হয়ে যাবে তখন তাদেরকে, যেটাকে আমরা শহরে কিতায় বলে ইউজ করা, তখন তাদের বলবে তোমার আর কোনো প্রয়োজনীয়তা নেই। দেখালে
যে ঠিক এইভাবে এরকমই হয়তো তিনি গল্পগুলোকে খুঁজছিলেন, যেটা এই সার সত্যগুলোকে নিয়ে আসবে। নিজের যেহেতু অভিজ্ঞতা ছিল না, তার জন্যই হয়তো এই গল্পটাকে তিনি বাঁচলেন, প্রসেনিয়ামে করলেন। কিন্তু এই নাটকটি একটা টার্নিং পয়েন্ট। 72 সাল নকশালবাড়ি আন্দোলন ঘোর হয়েছে, শহরের বুকে যে কোনো সময় মানুষ লোপাট হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরছেন না, মানুষ অ্যারেস্ট হচ্ছেন, রাস্তায় মিছিল বার হচ্ছে, মানুষ নতুন কিছু চাইছেন, প্রচণ্ড রকম একটা দম বন্ধ করা পরিস্থিতি। সেই সময় দাঁড়িয়ে এবিটিএর একটি সম্মেলনে তারা নাটক করলেন, সাগিনা মাহাতো। এবং অদ্ভুতভাবে তিনি সেদিন ঘোষণা করলেন সেই নাটকটি তারা উপরে করবেন না, তারা নিচে করবেন। এবং সেটা যখন করছেন তারা, এই প্রথম কলকাতা শহরের মানুষও দেখলেন যে একদল মানুষ নাটক করতে এসে ওপরে না করে নিচে নেমে এলেন। এবং সেই মানুষরা একটা সময় দেখছেন লাইট ফিউজ উড়ে গিয়ে অন্ধকার হয়ে গেছে, তারা চুপ করে শুনছেন। একবারও তারা বলছেন না যে লাইটটা কেন বন্ধ হয়ে গেল। নাটকটা চললো, খুব ভালোভাবে চললো। মানুষ সেই নাটকের মধ্যে থেকে পক্ষ নিয়ে ফেললেন। মানুষ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই দিকুরা এই শহর থেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, যে কলোনিয়াল পিরিয়ডে আমাদের ট্রেনিং দিয়েছিল যে বিচ্ছিন্নতা নিয়ে, সেই বিচ্ছিন্নতা এত বছর পরেও কিভাবে কায়েম আছে। মানুষ সরব হলেন, ভাবলেন, এবং ভাবলেন যে এই নাটকটা তার অনেক সহজভাবে বুঝতে পারলেন। এরপরে তার পথ চলা শুরু হলো ঠিক এইরকমই, একটা কোনো নির্দিষ্ট ঘটনা না, সবুজ আছে, মাথা আছে, ধর্ম আছে, এবং একটা মানুষকে ক্ষত বিক্ষত করে দিয়ে যেটা আমরা বলি সুসাইড করা আছে। একই সময়ে একই সমাজে এতগুলো চলে। যখন তার থেকে বেশি তিনি বেরিয়ে গেলেন, তারা নেমে এলেন কার্জন পার্কের মাঠে নাটক করার জন্য, খোলা আকাশের নিচে। এটা হলে নেই কিন্তু, মাটিতেও না, সরাসরি মাঠে। যে মাঠে শনিবারে সরকারি কর্মচারী কিংবা বেসরকারি কর্মচারীরা এসে তাস খেলেন কিংবা গল্প করেন কিংবা আড্ডা মারেন, তারা ওখানে থাকে। তাদেরকেই মূলত নাটকের দর্শক হিসাবে চিহ্নিত করে তারা নাটক করা শুরু করলেন। স্পার্টাকাস ছিল নাটক। আবারও তিনি পাচ্ছেন সেই নাটক, যেই নাটক আসলে খুব সরাসরি বলিষ্ঠভাবে দুটো দিককে চিহ্নিত করে, দুটো শার্প কন্ট্রাডিকশন, দুটো চরম দ্বন্দ্বকে একটা জায়গায় নিয়ে আসে। এবং অদ্ভুতভাবে একই সাথে 3000 মানুষ যারা নাটক দেখতে আসেননি, যাদের কোনো সেইভাবে মানসিক প্রস্তুতি নেই, তারা হাঁ করে দেখলেন। এবং এটাই বোধহয় তাকে উৎসাহ দিল, ওই যে আপনি কিছু দেবেন, আমি কিছু দেব, আপনার থেকে আমি শিখব, আমি আপনার থেকে শিখব। এই যে উভয়মুখী বিক্রিয়াটার মধ্যে দিয়েই হয়তো এই নাটকের একটা নতুন চেহারা পাচ্ছিল। ঘরে বসে নিখুঁত বিশ্লেষণের মধ্যে দিয়ে হঠাৎ করে চলে আসা একটা পদ্ধতি না, ঠিক আগের সিঁড়িটা থাকলে যেরকম পরের সিঁড়িটা হয়, এ যেন সেরকমই একটা প্রক্রিয়া। এরকমই একটা নাটকের দিনে প্রবীর দত্তা খুন হলেন, এবং খুন হলেন খুব ভয়ঙ্করভাবে, যেখানে পুলিশ লাঠি মেরে প্রকাশ্য দিবালোকে এতগুলো মানুষের চোখের সামনে একটি জলজান্ত যুবককে খুন করলেন। এবং খুন করার পরে পোস্টমর্টম রিপোর্টে এলো যে তিনি অতিরিক্ত খাবার খেয়েছিলেন, তার জন্য পেট ফেটে মারা গেছেন। নাট্য দর্শক কথাটা বলে দেওয়া উচিত। হ্যাঁ, নাট্য দর্শক, নাটক দেখতে এসেছিলেন। সমুদ্র এই কথা বলেছে। এবং এইখান থেকে দেখা গেল যে প্রত্যেকটা খবরের কাগজে ঢালাও ছাপা হলো এইভাবেই খবরটা। কলকাতার অন্যান্য নাটকে যে সমস্ত দল আছে, সিনেমার সাথে যুক্ত যারা আছেন, তারা প্রত্যেকে কিন্তু তখন সেলিউট নাট্যগোষ্ঠীর ডাকে, এবং যারা ওই সময় কার্জন পার্কে নাটক করতেন তাদের ডাকে তারা কিন্তু এক জায়গা হলেন। যেটা বলছিলেন যে শম্ভু মিত্র সেই সময় বললেন, খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে আমরা যদি রাষ্ট্রের ওপর বিশ্বাস না রাখি, প্রশাসনের ওপর ভরসা না রাখি, তাহলে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে। অরাজকতা তিনি চান না, কিন্তু দুঃখের বিষয় একটা চূড়ান্ত অরাজকতার মধ্যে একটি যুবক নাটক দেখতে আসার অপরাধে পুলিশের লাঠি খেয়ে মারা গেলেন। মনে রাখবেন, এর সাক্ষী ছিলেন তিনি কিন্তু একজন মহিলা, যিনি ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েও কিন্তু গিয়ে তিনি সাক্ষী দিয়েছিলেন। ভয়ঙ্কর তার উপর
প্রেশার এসেছিল। সৌম্যমিত্রের কাছে জিজ্ঞেস করা হলে উনি বলেছিলেন যে আমি তো সৌম্যমিত্রের কাছে জিজ্ঞেস করা হলে উনি গিয়ে বলেছিলেন যে আমি কি করে স্টেটমেন্ট দেবো, পুলিশ তো অন্য কথা বলছে। হ্যাঁ এখানে এবং একটা জিনিস কারেকশন করে দেবো, হ্যাঁ। সেটা হচ্ছে ওই শনিবারে এটা ঘটনাটা হ্যাঁ। ঘটেছিল, প্রবীর দত্ত গুলি খেয়ে মারা গেছিলেন, তার ঠিক পরের শনিবারে ওই গুলি নাটকটা, খাননি, লাঠি খেয়েছিলেন। যাই হোক হ্যাঁ। আমার জানা গুলি, যাই হোক হ্যাঁ। সেটা যাই হোক, এবার পরের শনিবার বাদল সরকার ওই নাটকটা করতে চেয়েছিলেন, সেটাকে ভেস্তে দেয় যারা, তারা কিন্তু নাটকেরই লোক। একদমই তাই। এবং সেখান থেকে প্রস্তাব আসে যে আমরা এটা প্রোটেস্ট করব। নাটকের লোক, নাটক দেখতে এসে একজন মারা গেছেন, সেখানে প্রোটেস্টের ভাষা হবে আমি ওইখানে গিয়ে আবারও নাটক করব, কারণ ওখানে কোনো 144 ধারা জারি নেই, এবং যদি জারি থাকে তাহলে তার কারণ দর্শাতে হবে। সেখানে কিন্তু কেউ রাজি হলেননি, কেউ রাজি হননি। সেখানে একমাত্র সেই সময় দেখা যায় যে কেয়া চক্রবর্তী তার দলের বিরুদ্ধে গিয়ে সেই প্রোটেস্টে তিনি সামিল হয়েছিলেন এবং অভিনেত্রী হিসাবে তিনি সেখানে নাটক করেছিলেন। তারপর ফিরে গিয়ে কী হয়েছিলেন সেটা বাদল সরকারও জানেন না, ফলে কোনো লিখিত চেহারায় পাওয়া যায় না। ফিরে যাওয়ার পরে কী সমালোচনায় তাকে বৃদ্ধ হতে হয়েছিল, তবে তিনি সেখানে নাটক করেছিলেন। এবং অদ্ভুতভাবে সেই নাটক দেখতে 4-5 হাজার লোক সেখানে জমা হয়েছিল। আমাদের যারা নাটক করি বা নাটক দেখতে আসি তারা আমরা জানি আমাদের হাহুতাশ করতে হয়, নাটক দেখতে লোক আসে না। কেন লোক আসে না সেটা আমরা করিয়া দেখি না। আসলে ওই যে আমরা ইতিহাসকে বিচ্ছিন্ন রেখে আমরা বর্তমান এবং ভবিষ্যৎকে রাঙাতে চাই, অর্থাৎ কালার করে দিতে চাই। এখানে একটা অদ্ভুত বিষয় আমি এখানে এসে বলি, যেটা আমার মনে হয়েছে, এই যে ইতিহাসকে খোঁজা, এই ইতিহাসকে খোঁজার এই রোগটা বা এই বাতিকটা, এটা মনে হয়েছে যেন একটা সময়ের ফসল। এই বাতিকটা শুধুমাত্র যে হঠাৎ করে বাদল সরকারকে সংক্রামিত করেছে তা না, রণজিৎ গুহ দুজনে প্রায় জন্মের দিক থেকে কাছাকাছি। উনি 1923-এ, বাদল সরকার 1925-এ। রণজিৎ গুহ তিনি কিন্তু দেখার চেষ্টা করছেন যে নিম্নবর্গের ইতিহাস বলে তিনি পরিচিতি দিচ্ছেন, আমাদের সামনে ইতিহাসের নতুন একটা দরজা খুলছেন, যে ইতিহাসকে দেখতে গেলে সেই মানুষের কথা, সেই লোকের কথা জানতে হবে যাদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে না। অর্থাৎ খুব বাংলা ভাষায় তিনি বলছেন যে কলোনিয়াল আতশকাচ দিয়ে আমরা ইতিহাসকে দেখব না, কারণ সেই ইতিহাসে আমাদের সাধারণদের কথা থাকে না। সেই সাধারণদের কথা তিনি খোঁজার চেষ্টা করবেন, কিন্তু সেই সাধারণকে খোঁজার জন্য তার হাতিয়ার হয়ে উঠল সাহিত্য। সাহিত্যের মধ্যে যেন কীভাবে ওই রসদগুলো থেকে যায়, তারা বুঝতে পারে না। আর ইতিহাস একটা স্ট্রাকচারাল ফর্ম পেয়ে গেছে, যে স্ট্রাকচারাল ফর্মকে চ্যাম্পিয়ন করে দিয়েছে কলোনিয়াল পিরিয়ড, যেখানে বলা হচ্ছে যে ইতিহাস একটা নতুন খাদে বইছে। আমরা জানি যে দেশ ভাগ হওয়ার সময় বাংলাদেশে থেকে বহু মানুষ, হিন্দু যারা মূলত, তারা এপার বাংলা এসেছিলেন, কিন্তু এপার বাংলার মুসলমানরা যে ওপার বাংলায় যেতে তারাও বাধ্য হয়েছিলেন, আমরা কিন্তু এই খবরটা পাই না, সেভাবে আসে না। কিন্তু সাহিত্যে কিন্তু সেই বিষয়টা চলে এসেছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি যোগদান করিনি, অর্থাৎ আমরা হাতে অস্ত্র নিয়ে ব্রিটিশের সৈন্য হিসাবে কেউ লড়াই করতে চাইনি, কিন্তু যুদ্ধ আমাদের উপর চেপে বসেছিল। সেটাও আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় ভয়ঙ্করভাবে খাদ্যের অভাব দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, জামা কাপড় ছিল না। গ্রামে এরকমও হয়েছে যারা যথেষ্ট সচ্ছল, বছরে দুবার জামা কাপড় যারা পেয়ে থাকেন এবং বাড়ির মেয়ে বউদের ভালো রকম তাদের বস্ত্র আলমারিতে থাকে, সেই সময়ও তাদের পরনেও পর্যন্ত বস্ত্র ছিল না, তারা বাড়ির বাইরে বেরোতে পারেনি। সাহিত্যে কিন্তু এটা রয়ে গেছে, রয়ে যায়। সে যে খুব সচেতনভাবে রেখেছেন তা নয়, তার দেখা একটা ছোট অংশকে, অর্থাৎ বড়োভাবে দেখতে গিয়ে আমরা ছোটকে আমরা ফেলে দিই, অবজ্ঞা করি। একটা বড় কন্ট্রাডিকশনকে দেখতে গিয়ে আমরা ছোট ছোট বিষয়কে আমরা এড়িয়ে যাই, আমরা দেখি না, আমরা ফেলে দিই, সেই বিষয়গুলোকে উঠিয়ে নিয়ে যাই। বাদল সরকারও ঠিক তেমনভাবে তার নাটকের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সেই ছোট ছোট দিকগুলোকে তিনি ধরছেন। মিছিল নাটকটা হয়েছিল প্রবীর দত্ত মারা যাওয়ার পরে, তার প্রোটেস্টের মিছিল নাটক হলো, যে মিছিল নাটকে কেয়া চক্রবর্তী অভিনয় করলেন। কিন্তু অদ্ভুত বিষয়, সে মিছিলে বারবার করে ফিরে আসছে, বারবার করে, যে খোকারা বাড়িতে ফেরে না, খোকাদের জন্য তার প্রিয়জনের অপেক্ষা করে থাকে। দিন যায়, বছর যায়, মাস যায়, খোকারা ফেরেন না।
আর সেই খোকাদের ওপরই আসলে একটা সমাজ, একটা সময় তারা ভরসা করে আছেন যে একটা নতুন রাস্তা পাওয়া যাবে একটা সমাজে, যে সমাজে সমতা, মর্যাদা, স্বাধীনতা এই তিনটে দিক যেন রক্ষা পাবে। তাহলে কুকুরা কোথায় গেল? এই ইতিহাসে তো কুকুরা আছে, যে কুকুরা কিন্তু রাষ্ট্রের অন্ধকারে হপিস হয়ে গেছেন, কিংবা সেই খোকাদের তারা শেল্টার দিয়েছেন, কিংবা সেই খোকাদের কোনো গোপন বার্তা পৌঁছে দিয়েছেন, কিংবা তিনি নিজেই হয়তো শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। আমরা ইতিহাসে সেসব জানি, বিভিন্ন দলিল আছে, কারাগারের ইতিহাস আছে, মহিলারা বারবার লিখে গেছে, কিন্তু নাটকে কিন্তু সেই ইতিহাসগুলো এলো না। সেই মহিলারা কিন্তু সমতা, মর্যাদা এবং স্বাধীনতার প্রসঙ্গে সেই মহিলারা কিন্তু ফিকে হয়ে গেলেন। একটা সমাজে যদি লিঙ্গ সমতার জায়গা না থাকে, তাহলে সেই নাটক সেই বিষয়টাকে যদি ধারণ না করতে পারে, তাহলে সে বিকল্প নাটক কীভাবে পূর্ণাঙ্গ চেহারা পাবে? এটা একটা প্রশ্ন। সব কাজেরই বিভিন্ন প্রশ্ন থাকে, তার সমালোচনা থাকে, তাই সেটাই হয়তো আগামী দিন কোন দিকে যাবে তার একটা দিক নির্দেশ দেয়। এই তুলে ধরাটা এই জন্যই যে বাদল সরকার তার মতো করে নাটক লিখেছিলেন, নাটক করেছিলেন থার্ড থিয়েটারে, কিন্তু যখন বাদল সরকার থাকলেন না, আমরা তখন কী করবো? বাদল সরকারকে পুজো করবো এবং তার 4টে নাটক নিয়ে আমরা শুধু নাটক করবো এবং হাহা কুকুর তাস করবো। সেইখানে হয়তো আমাদের সেই বাদল সরকার একমাত্র ব্যক্তি আমাদের দেশে দাঁড়িয়ে যিনি থিয়েটারের জন্য নির্দিষ্ট তত্ত্বায়ন করে গেছিলেন। আর কেউ কোনো নাট্য ব্যক্তিত্ব তার নাটকের জন্য কোনো তত্ত্বায়ন করে যাননি আমাদের দেশে। সেখানে তিনি নাটককে রেখেইছিলেন পোর্টেবল, ফ্লেক্সিবল অ্যান্ড ইনএক্সপেন্সিভ, নমনীয়, বহনীয় এবং কম খরচে। অর্থাৎ নাটককে কোনোভাবেই তিনি ভারে আবর্তনে তিনি রাখতে চাননি, খোলামেলাভাবে। যেটা প্রথমেই বললাম, যখনই ওপর থেকে নিচে নেমে আসছে তখনই কার্টেনটা থাকছে না, যখনই ওপর থেকে নিচে চলে আসছে তখন আপনাকে এতটা কাছে যাওয়ার জন্য আমাকে মুখে অনেকটা মেকআপ করতে হচ্ছে না, আমাকে শুধু সেই বিষয়টা ধারণ করতে হচ্ছে। অর্থাৎ বিষয়টা আমি ধারণ করছি কিনা সেটা হচ্ছে তিনি প্রথম গুরুত্বের জায়গায় রাখলেন। লাইটের জায়গায় লাইটের যে আমরা বলি অনেক রকম লাইটের যে কারিগরি বিদ্যা, আলো আধারি, রেমব্রান্ডের লাইট আমরা দেখে মুগ্ধ হওয়ারই মতো, কিন্তু সেখানেও তিনি সেই জায়গায় বলছেন যে আমরা অত লাইটের ইয়েতে যাব না। এখানে একটা অদ্ভুত বিষয় দেখতে পাই, উৎপল দত্ত যখন কল্লোল নাটক করছেন তখন জল, সেখানে তাপসের লাইট করছেন, অসাধারণ লাইট, এবং সেই লাইটে দেখা যাচ্ছে মানে যে সময় লাইটটা করছেন এত জনস্থিতি হচ্ছে, সৈন্যরা ডুবে যাচ্ছেন, মারা যাচ্ছেন, মানে ভারতীয়দের পরাজয় হচ্ছে সেখানে শাসক শ্রেণীর হাতে, কলোনিয়াল শাসকদের হাতে। সেখানে এই লাইটের খেলা দেখে মানুষ হাততালি দিচ্ছেন, প্রচণ্ড হাততালি দিচ্ছেন। রবি ঘোষ কোনোদিনও তৃতীয় ধারার নাটক করেননি, বাদল সরকারের জন্য একটা শব্দও তিনি লিখে যাননি, কিন্তু তিনি উৎপল দত্তকে প্রশ্ন করেছিলেন, যেখানে দেশ স্বাধীনতার প্রসঙ্গে এতগুলো মানুষ শহীদ হয়েছেন, সেই বিষয়কে নিয়ে যখন নাটক করা হচ্ছে, স্বাধীন দেশের মানুষ সেই মৃত্যুকে দেখে হাততালি দিচ্ছে। এটা কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় বলেছেন। এটা কি ভয়ঙ্কর! এটা রবি ঘোষের যে বইটা, তার আত্মজীবনী, তাতে ভানু বন্দ্যোপাধ্যায় পড়েছি আর কি, ভানুরা এই বিষয়ে মতামত একটা আছে। তো সেখানে তিনি এটা রাখছেন, যেটা তো অমানবিকতা। নাটক কি তার দর্শককে অমানবিক করে তুলবে? নাটক তার অতীতকে নিয়ে, কল্লোলকে নিয়ে নাটক করছে কেন? মানুষকে বোঝাতে যে মানুষগুলো কিন্তু খুব যে লেখাপড়া জানতেন তা নয়, হয়তো খিদে অর্থের কারণেই তাদেরকে সৈন্য হয়ে সেই দেশের শাসকের সঙ্গে যুক্ত হয়েছিল। তারা সেই সময় ওই রকম একটি আন্দোলন তৈরি করেছিল, তারা মারা গিয়েছিলেন, কাতারে মারা গিয়েছিলেন, ভয়ঙ্কর ভয়ে মারা গিয়েছিলেন। তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে না? তাদের প্রতি আমাদের কোনো মর্যাদার নিবেদন থাকবে না? মর্যাদার সাথে তাকে আমরা স্মরণ করবো না, শুধু লাইটের কেরামতি দেখব? এই প্রশ্নগুলো আসলে আমাদের মস্তিষ্কে যে ছোট ছোট পুটুরিতে ভালো মন্দ মাঝারির যে ভেদাভেদ করে রাখি, সেইগুলোকে কোথাও ঠুকরে দিচ্ছে। এরকমভাবেও দেখা যায়, এরকমভাবেও প্রশ্ন করতে হয়, এবং প্রশ্ন করাটাই বাঞ্ছনীয়। যদি না আমি প্রশ্ন করি, সেই সমাজ, সেই নাটক যতই ভালো হোক, সেটা একটা সময় মৃত হয়ে যায়, মৃতের কিছু দেওয়ার থাকে না। অর্থাৎ নাটককে সচল রাখা,
উভয় মুখের সাথে সচল রাখা। আচ্ছা, আমি বেশি বলছি না তো? না বলো, কি সুন্দর বলছো, বলো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যেরকম আমাকে বলছেন এটা আমার না, ভালো তুমি একটা লাগছে। জিনিস আমি একটু বলবো, হ্যাঁ। সেটা হচ্ছে দুটো ফেজের কথা তুমি একটু যদি ডিসকাস করো, না হলে কজন আর বাদল সরকার দেখেছেন দুটো ফেজ। মানে উনি যখন প্রথম দিকে নাটকগুলো লিখছেন, ধরো বড় পিসিমা লিখছেন বা বাকি ইতিহাস লিখছেন বা আরো বলো সলিউশন এক্স সলিউশন এক্স লিখছেন, এগুলো তো মঞ্চের নাটক। মঞ্চ থেকে যখন বেরিয়ে আসছেন তখন একটা অন্য ধাঁচা করছেন, হ্যাঁ। কিন্তু কোনো ধাঁচাতেই কিন্তু ব্যাপারটা এরকম নয় তিনি শুধুমাত্র ইতিহাস সার্চ করেছেন এবং রাজনৈতিক জায়গাটা ভেবেছেন। তিনি কিন্তু নাটকের লালিত্যের জায়গাও, নাটকের যে প্রেজেন্টেশন, সেখানে যে একটা শৈল্পিক মাধুর্য থাকে, সেটাও কিন্তু এটা ভয়ঙ্করভাবে Exact. দেখেছে। হ্যাঁ। মানে সমস্ত দিক, মানে কোনো নাটকের আলোর যে উদাহরণটা দিলাম, আসলে আমরা কোনো কিছুতে যেন একবজ্ঞা না হই। আমরা যদি একবজ্ঞা হই, আমরা যদি সাদা এবং কালো দুটো স্ট্রং লাইটের মাঝখানে যে এতগুলো শেড থাকে, সেগুলোকে যদি দেখার চেষ্টা না করি, আসলে যেটা হবে, আমরা সাদা কালোর মাঝখানের ওই ভেদাভেদটাই বুঝতে পারবো না, তার মাঝে এতগুলো শেডস আছে। এই একই প্রসঙ্গ উনি তখন বলছেন, যেটা আমি বললাম, রবি ঘোষ যেরকম বলছেন, সমালোচনা রাখছেন যে নাটকে আলোর কেরামতি দেখে সৈন্যরা মারা যাচ্ছেন আর স্বাধীন দেশের নাগরিক হাততালি দিচ্ছেন। ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে বাদল সরকার যখন স্পার্টাকাস করছেন একদম মাঠে, সেখানে ওই যে বললাম, যারা সরকারি চাকরি করেন কিংবা করেন না, তারা কার্জন পার্কে জমা হতেন, তারা চাও খেতেন, ভাঁড়টা পড়তো, সেই ভাঁড় হয়তো ফুটে গেছে। স্পার্টাকাস তাতে হচ্ছে দাস বিদ্রোহ। দাসেদের পরনে কোনো বস্ত্র নেই, খালি গা, এবং তারা হচ্ছে রোগা প্যাংলা, যেটা নিয়ে উৎপলবাবু একটু ব্যঙ্গই করেছিলেন যে এরকম প্যাংলা চেহারা এবং এরকম কালো কালো প্যাংলা চেহারা নিয়ে কেউ নাটক করছে। ওটা নাটক করার জন্য একটা অসম্ভব সুদর্শন চেহারা এবং উন্নত নাক এবং উন্নত একটা চেহারার দরকার। এটাও কোথায় আমাদের মনস্পটে আছে। সেই জায়গাটা উনি ভেঙে দিলে। সেইখানেও দেখাচ্ছেন নাটক যখন হচ্ছে তারা মাটিতে পড়ে যাচ্ছেন, কারণ তারা অত্যাচারিত হচ্ছেন। ওই ভাঁড়ের ফুটো ঘামের ভেজা শরীরে মাটি লেগে কোথাও রক্তের বিন্দু বিন্দু কণা তৈরি হচ্ছে। বাদল সরকার লিখছেন যে আমার বলতে দ্বিধা নেই বা লজ্জা করছে না। আমার ভীষণ ভালো লেগেছিল যে একজন দাসের শরীরে সত্যি ঘামই বয়। আমি তো সরকারি কেরানি, কিংবা যারা নাটক করছেন তারাও সরকারি কেরানি, তাদের গায়ে ঘামটা হয় না, মাটিতে ঘষাঘষি হয় না, তাদের গায়ে ভাঁড়টা ফুটে রক্ত বেরোয় না। এই যে একটা জান্তব উল্লাস তৈরি হচ্ছে প্রকৃতির সাথে একজন অভিনেতার সম্পর্কের মধ্যে দিয়ে, ওই সময়টাকে এমনভাবে ফুটিয়ে তুলছে যে আমি তখন বুঝতে পারছি দাসেরা এতটাই তারা নির্যাতিত হতে। অর্থাৎ এই যে বিষয়গুলো আসলে ওটাই। এটাতে একটা দারুণ উক্তিও আছে যে ওই সৌমিত্র, এই উৎপল দত্ত বলেছিলেন যে আমি ইউরোপে নাটক দেখে এসেছি, স্পার্টাকাসের মতো এই ধরনের নাটক আমি দেখেছি। এটা এই প্যাংলা চেহারা, এই হাফ প্যান্ট পরে কি করছে, হ্যাল করছে। তো এক মিনিট, তো বাদল সরকার ওইটাই বলেছিলেন যে উৎপলবাবু যে নাটক দেখেছেন যে অভিনেতাদের, তারা ওই চেহারা টেহারা ঠিক আছে, কিন্তু আমার যে অভিনেতারা তারা স্পার্টাকাসকে চেনে। তবে আমি তোমায় বলছি, স্পার্টাকাসে সবাই কিন্তু প্যাংলা চেহারা ছিল না। যেটা খুব ইন্টারেস্টিং ছিল স্পার্টাকাসের ড্রেসটা, হ্যাঁ, খেটো ড্রেস, কাটা ড্রেস, খেটো, এবং দেখলেই মনে হয় দাসদের চলার একটা বহন করার মতো যে ড্রেস আর এই, ওটাই আমি আসলে রাখতে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে আপনি কাছে চলে আসুন। ঠিক আছে, হবে। মানে এই যে প্রশ্নটা উঠল যে সে মানে দাসরা, কৃতদাসদের সেই লাইটের মানে সেই আলোর প্রহরায় আসার পরে দেখা গেল যে দর্শক আবার হাততালি দিচ্ছে, অমুক করছে, হ্যাঁ, একটা আনন্দ যেটা হওয়ার কথা। আবার স্পার্টাকাসে গিয়ে দেখা যাচ্ছে যে সেই মানে সেই একই দর্শক। এটা উনি একটা অদ্ভুত আমাকে মনে করিয়ে দিলেন। সেটা হচ্ছে ডায়লগ বললে অসম্ভব ভালো ডায়লগ বলছেন, হাততালিতে দোকান কেটে যায়, প্রচণ্ড ভালো, মানুষ প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন। বিশেষ করে ঐতিহাসিক নাটকে এক নিঃশ্বাসে অ্যাবডোমিনাল ভয়েস দিয়ে একদম পরপর শাসালো সমস্ত ডায়লগ বেরোচ্ছে। এখানে দেখা যাচ্ছে দাস বিধ্বস্ত, কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কিন্তু মানুষ ওই সময় হাততালি দিয়ে উঠলেন।
তো বাদল সরকার বলছেন আসলে হাততালি দিয়ে উঠলেন যে দাসেদের ওই যন্ত্রণা কোনো শব্দহীনভাবে ওই যে মেঝের ওপর পড়ে থাকা, ওই যে নোংরা শরীর, ঘাম ঝরে পড়ছে, গন্ধ বেরোচ্ছে, ওটা থেকেই যেন সবচেয়ে বেশি আমাদের দর্শক এবং অভিনেতার মধ্যে যেন একটা যোগাযোগের রাস্তা করে দিল, যেটার মধ্যে কোনো শব্দ থাকলো না, কিন্তু তার মনস্পটেও একটা নতুন ছবি তৈরি হলো, বা দাসেদের যে ছবিটা অর্ধেক হয়ে আমাদের কাছে ধরা পড়ে তার একটা পূর্ণ চেহারা হয়তো যাওয়ার চেষ্টা হলো। আমি কোথায় ছিলাম? ওই আমি জিজ্ঞেস করেছিলাম শৈল্পিক মাধুর্যের কথাও উনি ভাবতেন, মানে তুমি ওইগুলো বললে আর হবে যে মিউজিক তৈরি করতেন প্র্যাকটিক্যালি, উনি শীষ দিয়ে মিউজিক তৈরি করতেন, ফিস ফিস করে ফু দিয়ে মিউজিক তৈরি করতেন, বড় জোর ব্যবহার করতে দেখেছি এটা ছোট্ট এরকম ঢোল, এছাড়া কিছু আর হাততালি আর শব্দের ওপর শব্দ ফেলা, তাতে একটা রেজোনেন্স তৈরি হতো। এবং যে ঘরগুলোই হতো, আমরা ছোটো ছোটো ঘরেই বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, মাঠে আমার দেখার সৌভাগ্য হয়নি, ওই ঘরে একটা রেজোনেন্স তৈরি হতো, সেটা একটা এফেক্ট তৈরি হতো। মানুষের শরীরকে একটা নাটকের ক্ষেত্রে কত বেশিভাবে ব্যবহার করা যায়। একটা শরীরের মধ্যে তালবাদ্যের যন্ত্র আছে, কেন চামড়াটা একটা ভয়ঙ্কর তালবাদ্যের একটা বিষয়, এবং এই গোটা শরীরটা আসলে একটা আমরা যা আমাদের সংস্কৃতির যা দিক নির্দেশ আছে তার সবকটাকেই যেন একটা শরীর ধারণ করে রেখেছে। ফলে এই শরীরটাকে কত রকমভাবে ব্যবহার করা যায় তার বোধহয় একটা 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 প্রচেষ্টা তিনি শেষ পর্যন্ত জারি রেখেছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বারবার চলে আসে বিষয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে, সেটা হচ্ছে পারমাণবিকতা। অর্থাৎ দেখা যাচ্ছিল যে পারমাণবিকতার ব্যবহার আমাদের কিভাবে একটা সময়কে, একটা যুদ্ধের চেহারাকে বদলে দিল। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আমরা যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করতাম, একটা যুদ্ধ শেষের দিকে গিয়ে একটা পারমাণবিক বোমা পড়ার পরে একটা যুদ্ধের ইতিহাসকে পুরো বদলে দিল এবং ভবিষ্যৎ সম্ভাবনাকেও পুরো বদলে দিল। অর্থাৎ একটা সময় সবচেয়ে কম সময় ব্যবহার করে কত ব্যাপক সংখ্যক মানুষকে মারা যায়, সেই ইতিহাসকে তিনি কখনো কিন্তু তাকছাড়া করেননি। সেটা প্রসেনিয়ামে যখন নাটক করেছেন সেখানেও তিনি লিখেছেন, এবং যখনই তিনি আবার নন প্রসেনিয়ামে চলে এলেন তৃতীয় ধারার নাটকে, বারবার ঘুরে ফিরে কিন্তু সেইটা এসেছে যে একটা পারমাণবিকতা। ওই যে বলছিলাম এবং ইন্দ্রজিৎ, যেখানে একটা জেনারেশন যারা জানেন না ভবিষ্যতে কি হবে, চাকরি আছে কিনা, তারপরে কি করবেন, তারপরে কি হবে তারা জানেন না, কিন্তু জানেন জীবনটা এইভাবেই চালাতে হয়। লেখাপড়া শেষ, চাকরির পরে বিবাহর পরে সন্তান, এবং একটা সময় পরে তার কাছে কিছু দেওয়ার থাকবে না। এই যে একটা স্থবিরতা, এই যে একটা এরকম একটা জালের মধ্যে যেন আমরা আটকে গেছি, যে জাল থেকে বেরিয়ে যাওয়ার আমাদের কোনো উপায় নেই। ঠিক যেরকমভাবে আমরা দেখছিলাম রবি ঠাকুর লিখছিলেন, এই সময় দাঁড়িয়ে রক্তকরবীরও শতবর্ষ, সেখানে আমরা দেখছি যে একটা জালের মধ্যে তারা আটকে গেছেন। তারা কোনোভাবে, রাজা শুধু জালে নন, জালে হচ্ছে সেই মানুষগুলো, যে মানুষগুলো ছিলেন হচ্ছে সেখানে খাদান শ্রমিক হিসাবে এসেছিলেন পরিবার নিয়ে, কিন্তু দেখা গেল যে উৎপাদন সম্পর্ক বদল হয়ে গেছে। অর্থাৎ মানুষ আর শুধুমাত্র কৃষিজাত পণ্য উৎপাদন করছে না, এখন তো যুদ্ধের পরিবেশ বদলে গেছে, চাই হচ্ছে পারমাণবিক অস্ত্র, তার জন্য চাই হচ্ছে এমন খনিজ, যে খনিজ ভারতের মতো দেশগুলোতে মাটির নিচে বহুল সংখ্যায় আছে, অনেকটা আছে, সেগুলোকে মাটি থেকে তুলতে হবে। অর্থাৎ কৃষিকাজের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাটির তলার থেকে খনিজ নিয়ে আসা। অর্থাৎ সেই খনিজগুলো আনতে গেলে দরকার হচ্ছে সস্তা শ্রমের জন্য সেই কৃষকদের, অর্থাৎ কলোনিয়াল পিরিয়ডে যেভাবে দেখা যাচ্ছিল যে জোর করে একটা গ্রামের পুরো স্বাধীন সত্তাকে যেভাবে ধ্বংস করা হচ্ছিল, তারা স্বয়ংসম্পূর্ণ ছিলেন, তারা চাষ করতেন, তারা মাটির গ্লাস বানাতেন, তারা পরনের বস্ত্র বানাতেন, এবং তাদের জন্য শহরের উপর তাদের নির্ভর করতে হতো না, তারা নিজেই নিজেদের পরিপূরক ছিলেন। এই ব্যবস্থাটাকেই পুরো কলোনিয়াল পিরিয়ডে ভেঙে দেওয়ার ফল দেখা যাচ্ছে আমরা বাদল সরকারের নাটকে দেখছি, বাকি ইতিহাসে যে সেখানে বারবার চলে আসছে যে ভারতবর্ষের মানুষ তারা কৃষিজীবী, কারণ তার জন্য কলোনিয়াল হিস্ট্রি খুব স্ট্রং, তারা সবসময় যুক্তি দিয়ে রাখে। যুক্তি কেন? নদীমাতৃক দেশ, এত নদী এত নালা, মানুষ চাষ করেন, কৃষি পণ্য হয় এবং মানুষ তার থেকে বেঁচে থাকে। কিন্তু এটা যে নয়, এটা যে মিথ্যে, এটা যে চাপিয়ে দেওয়া, তার প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন সেই গ্রামগুলোর ব্যবস্থাটাকে আসলে ভেঙে দিয়েছিল। নীল চাষ তার সবচেয়ে বড় উদাহরণ, যে নীল চাষে বাধ্য করা হয়েছিল, ওই চাষটি তাকে করতে হবে, অন্য কোনো চাষ নয়।
অর্থাৎ বাধ্যবাধকতার একটা বিষয় কিন্তু চেপে উঠেছিল অর্থনীতির ক্ষেত্রে। ওখানে এবার আমরা দেখছি যে রক্তকরবীতে দেখছি সেই যুদ্ধের পরিস্থিতি বদলে দেওয়ার জন্য যে খনিজের দরকার, মাটির নিচে তারা নামছে, তারা তাদের পরিবারও আসছে। পরিবার তারা তো ডাইরেক্ট শ্রম দিচ্ছেন না, তারা খাদানে যাচ্ছেন না, তারা মাটির ওপরে থাকছে। অর্থাৎ অলস মস্তিষ্ক বিভিন্ন প্রশ্ন উৎপাদন করবে, বিভিন্ন প্রশ্ন তৈরি করবে এবং একই সাথে তাদের বাড়তি বোঝা বহন করতে হবে। দেখুন এখন আমাদের মতো তাদের আনা যাবে না, শুধুমাত্র যারা শ্রম দেবে তারা আসবে, আর কেউ আসবে না। চন্দ্রারা আর তাদের স্বামীদের সঙ্গে সেই খাদানে কাজ করার শ্রমিকদের সঙ্গে আর খাদানে আসতে পারবে না, অর্থাৎ ফিরে যাওয়ার কোনো রাস্তাই থাকবে না। তারা এমন একটা শ্রমিক। বীজ নাটকটা যেন সেইখান থেকে শুরু হচ্ছে, একটা সংকেত দিচ্ছে। খুব ছোট্ট একটা নাটক, খুব ছোট, সেইভাবে কোনো ফুটনোটও রেখে যাননি, যেটা বাদল সরকার করে যান। কিন্তু আমরা জানি বাদল সরকার রক্তকরবী করেছিলেন, এমন একটা সময় রক্তকরবী করেছিলেন যেখানে প্রসেনিয়ামে তাবড় অভিনয় হয়েছে, কিন্তু সমস্ত কিছু ছাপিয়ে গিয়ে ওই মূল কন্ট্রাডিকশনকে এত শার্পলি তুমি দেখিয়েছিলেন যে একজনের আছে আর একজনের কিছুই নেই হতে হতে দেখা যাচ্ছে সম্পর্কটাও তার নিজের নেই, তার আয়ত্তে নেই, তার স্ত্রী তার সাথে থাকবে কি থাকবে না সেই অধিকারও নেই। সেই জায়গায় যেরকম দেখা গেল রক্তকরবী তার সংকেত ছেড়ে দিয়ে গেল, সেই একই সংকেত ধারণ করলেন যেন বাদল সরকার। এখন ঠিক সেই সময়, যে সময় মহিলা তার সন্তান ধারণ করবে কিনা সেটাও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আর নেই, সেটাও কিন্তু ঠিক করে দেবে তার মালিক পক্ষ। আমরা যাকে এখন বলি কর্পোরেট, এখন সুবিধাজনক কিনা, কারণ এখন তুমি অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি তুমি মুনাফা দিতে পারছো। এই ছোট ছোট এই বিষয়গুলোকে একটা সময়ের সাথে একটা জড়িয়ে, এবং দেখা যাচ্ছে উনি নাটকের ক্ষেত্রে যখন লিখছেন মৌলিক নাটক, কিন্তু সিনেমা তাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছে। যে সাগিনা মাহাতোর কথা বললাম, উনি বলছেন সাগিনা মাহাতো আমি 69-এ যখন লেখা হয়েছে পড়েছি, কিন্তু তার থেকেও বেশি আমাকে ভাবালো যখন আমি তখন সিনেমাটা দেখলাম। অর্থাৎ সিনেমা আমাকে যেন উস্কে দিল যে এটাকে নিয়ে লেখা, এটাকে নিয়ে নাটক করা। ঠিক সেইভাবেই তিনি দেখেছেন 300 শতাব্দী, যেটা একটা পারমাণবিক বোমা নিয়ে, একটা হিরোশিমার মতো একটা ছোট একটা এইটুকু একখানা দেশ যার উপরে বোম চার্জ হচ্ছে, আর আমরা সাধারণ মানুষ আসলে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছি। একদল যারা বোম চাপা পড়ে মরেছিল, আর একদল যারা বোম চাপা পড়ে মরেনি, যারা বেঁচে আছে, যারা গর্ব করছে, যারা আশ্বস্ত গোপনে যে আমরা বেঁচে গেছি। এই যে যারা বেঁচে আছি তাদের মধ্যেও যখন প্রশ্ন জাগে যে এতগুলো মানুষ যেখানে মারা গেলেন, তারা তো জানতেনই না যে তারা মারা যাবে, তাদের ওপর তো যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাসের আবার সেই খোঁজ, সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড়া করাচ্ছেন যে অশোক যেরকম কলিঙ্গ যুদ্ধ করতে গিয়ে বলছেন যে তিনি ছুটে গেলেন যুদ্ধ করতে, তার সৈন্যরা কি জানতেন যে আমাদের এতদিন যুদ্ধ করতে হবে এবং যুদ্ধক্ষেত্র থেকে আমরা কোনোদিনও ফিরে আসবো না? তার পরিবারে যারা বাড়ি থেকে গিয়েছিলেন সেই মহিলারা, তারা জানতেন তাদের প্রেমিক, তাদের স্বামী কিংবা তাদের সন্তানেরা কোনোদিন আর যুদ্ধক্ষেত্র থেকে ফিরবে না। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আমাদের উপর চেপে বসে। যুদ্ধ নিয়ন্ত্রক আমরা নই, তাহলে আমরা কি? আমরা কোন জায়গায় দাঁড়িয়ে? আমাদের ভবিষ্যৎ কি? আমাদের করণীয়ই বা কী? আমরা কি শুধু নাটক দেখব, শুধু হাততালি দেবো, শুধু বাড়ি ফিরে যাব, নাকি আমাদের কোনো দায় আছে? হয়তো এইখানেই বাদল সরকার টিকে থাকবে, আর এইখানে তাকে টিকিয়ে রাখার দায় আমাদের। শুধুমাত্র বাদল সরকারের শতবর্ষ এবং পুজো অর্চনা সেটা নয়, অর্থাৎ এই খোঁজগুলো আমাদের উস্কে দেবে আমাদের এই সময়কে। আমরা কেন এই সময় এই অবস্থার মধ্যে আছি সেটা আমরা শুধু তাৎক্ষণিকতার বিচারে যদি দেখতে চাই, তাহলে আমাদের এখন অবস্থা হবে, এখনই আমরা দেখা যাবে আমরা IPL কাভার করতে বলবো না ওইখানে দেখো কমিউনাল রাইট হয়েছে, রাইটের পুরোটাও আমি শেষ করতে পারলাম না, তারপরে না কলকাতা শহরে দেখো কি ভয়ঙ্কর অবস্থা, ম্যান হলে মানুষ পড়ে গেছেন। আমাদের একটা খবরের থেকে আরেকটা খবরে দৌড়াতে হবে। অর্থাৎ শহরে যে খবরের কাগজ তৈরি হয়, সকাল থেকে শাম পর্যন্ত আমাদের দৌড় হয়, আমরা সেই দৌড় ভাগের মধ্যে থাকি এবং কিছু ইনফরমেশান আমরা নিই, ইনফরমেশান না, সেই ইনফরমেশানগুলোকে ছোটোভাবে জুড়ে একটা সময়কে, একটা ইতিহাসকে বর্তমানের সাথে জুড়ে দিয়ে একটা নাটক, একটা মানুষের চেতনায় দরজায় অনেকগুলো কড়ানাড়ার মতো হাতল অনেক কিছু তৈরি করে দিতে পারে। সেটাই হয়ে যাবে হচ্ছে আমাদের তৃতীয় ধারার নাটককে টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, জ্যান্ত রাখা। এটা একটা প্রচেষ্টা, নইলে
বাদল উদযাপন বর্ষা শেষে আর থাকবে না। শুকনো যখন মাটি হবে আমাদের তখন হাপিত্তেশ করতে হবে। ঘন যখন হয়ে বর্ষা শেষ হবে আমরা তখন আর বাদলকে পাবো না। বাদলের উদযাপন তাই সারা বছর করতে হবে, কারণ খেতে গেলে যেরকম ধানের প্রয়োজন, বেঁচে থাকতে গেলে চেতনার তেমনি বিচ্ছুরণ প্রয়োজন। ধন্যবাদ।